এখন কি অবস্থা আকাশ? এখন শরীরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ। যেন শুধু শুধু টাকাগুলো নষ্ট করলেন। আমার তো মনে হচ্ছে 1 কোটি সামথিং খরচ। আমার কথা শুনে রেগে তাকালো, তাই কিছু না বলে চুপচাপ রইলাম। আপনার কি অবস্থা বলুন? নানি এলো, দুই বুড়ো বুড়ির সাথে কথা বললাম। একটু পরে খেয়ে দিয়ে রুমে। মামা মামি, নানা নানি আর নূর চলে গেল। ইরা থেকে গেল, আগামীকাল অফিসে এসে যাবে। বিছানায় চুপচাপ শুয়ে আছি। ইরা এসে শুয়ে পায়ের উপর পা তুলে দিল। আমি সরিয়ে দিলাম, আবার তুলে দিল। এমনভাবে কয়েকবার করলো। রাগ হচ্ছে, কিন্তু কি বলবো? মিটি মিটি হাসছে। সমস্যা কি? আমি বললে কি তুমি শুনবে? যদি আমার প্রবলেমগুলো শোনো তবেই বলবো। অসহ্য। ফালতু চেঁচে পড়ে ঝগড়া শুরু করে। এটা ভালোবাসা তো। আচ্ছা শোনো, তুমি কিছুদিন বিশ্রাম নাও, তোমার ছুটি, বেতন কাটা যাবে না, সমস্যা নেই। আচ্ছা, কতদিন ছুটি? 1 সপ্তাহ তুমি বাসা থেকে বিশ্রাম নাও। ওকে, এখন বিরক্ত না করে ঘুমাতে দাও। উঠে লাইট অফ করে ড্রিম লাইট অন করে শুতে শুতেই ঘুমিয়ে পড়ি। খটাস, এত রাগ কোত্থেকে আসে বুঝলাম না। ভালোবাসা, তুই বড়ই নিষ্ঠুর। তুই মানুষকে তিল তিল করে ভালোই হত্যা করতে পারিস। আমিও ঘুমাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাসায় এলাম। দেখি ঘুমিয়ে আছে। এক নজর ওর দিকে তাকিয়ে বেলকনিতে এলাম। কিছুক্ষণ কোরআন পড়ে রেখে দিই। ইরা হাই তুলতে তুলতে বেলকনিতে এসে ফ্লোরে বসে পড়লো। ওর দিকে এক নজর তাকিয়ে বাইরে দেখতে শুরু করি। পাখি ডাকাডাকি শুরু করলো। ওয়াও, অনেক সুন্দর তো। সকাল সকাল পাখির কিচিরমিচিরের আওয়াজ তো ভালোই লাগছে। গ্রাম্য সাইডে বাসা বলেই এসব শুনতে পাওয়া যাচ্ছে। দুজনে চুপচাপ বসে আছি। ইরা পাগলের মতো বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। মুখটাও সেভাবেই করে রেখেছে। বাসায় সব কেমন থাকে আর বাইরে কেমন? যাই, উঠে ফ্রেশ হয়ে নি, নাস্তা করে আবার অফিসে যেতে হবে। ইরা উঠে আমার কাছে এলো। এসে গালে একটা চুমু দিয়ে দৌড়ে রুমের ভিতরে চলে গেল। হাত দিয়ে গাল মুছে বললাম, থু। এমনভাবে শুয়ে বসেই দিন কাটতে শুরু করলো। এই আপু, কি এত ভাবছিস? ভাইয়ের কথা মনে পড়লে চলে যা। এমন নয় যে তোকে কেউ আটকে রেখেছে। গিয়ে কি করব? অবহেলা ইগনোর ছাড়া কিছুই তো করবে না। এতবার মাফ চাওয়ার পরও মাফ করছে না। একটা মানুষ আর কতবার মাফ চাইবে? বুঝলাম, কি আর করবি বল। সবার ব্যবহার ভাইয়ের মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছে। চাইলেও কাউকে মাফ করতে পারছে না। মস্তিষ্ক বলতেও হয়, মনে দিচ্ছে না। জোর করলে হয়তো সবই হবে, কিন্তু ভালোবাসা, কেয়ার, এগুলো পাওয়া যাবে না। আর করবা কি এগুলো সহ্য করা ছাড়া? এগুলো তো হবার ছিল। এমনিতেই ভাইয়া বাঁকা মানুষ, এখন আরো বেঁকে গেছে। চেষ্টা করো। সে বুঝলাম, কিন্তু তুই আমার রুমে কি মনে করে? কি চাই তোর? তোমার রূপের বাস দিয়েই যাচ্ছিলাম, দেখি মন খারাপ করে বসে আছো তাই এলাম। তোমার কাছে আবার কি নিব? বাই, গেলাম। নূর চলে গেল। ইরা চুপচাপ ওভাবেই বসে থাকলো। আজকে আমার ছুটি শেষ। আগামীকাল থেকে অফিস যাওয়া শুরু করব। রাতে খাবার সময় এখন তোর শরীরের অবস্থা কেমন? মেডিসিন কি ঠিক মতো খাচ্ছিস? আর কিছু বললাম না, খেয়ে রুমে চলে আসি। পরের দিন অফিসে এলাম। অফিসে আসতে আসতেই ইরা তার কেবিনে ডেকে পাঠাই। তাই তার কেবিনে আসতে হলো। পারমিশন নিয়েই ভিতরে এসে বললাম, জি ম্যাম, বলুন। কেমন আছো? শরীরের কন্ডিশন কেমন? ঠিক মতো মেডিসিন নিচ্ছ? জি। আর কিছু কি বলতেন? আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল। তোমার কেবিনে যাও। হুম কেবিনে এসে এই 10 দিনের রিপোর্ট দেখছি। সব কিছু দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল। লাঞ্চের সময় কেবিনে বসে লাঞ্চ করছি। জোর করে ব্যাগে লাঞ্চ ভরে দিয়েছে। লাঞ্চ করার সময় ইরা কেবিনে এলো। বাবা, আজকে দেখি বাসা থেকে লাঞ্চ নিয়ে এসেছো। যেহেতু লাঞ্চ করেছো সেহেতু কি বলবো। ইরা মন খারাপ করে চলে গেল। আমি খাওয়া শেষ করে নামাজের জন্য চলে আসি। নামাজ পড়ে অফিসে। কি ব্যাপার তোমার? তোমার দেখি কোনো খোঁজ খবরই নাই। এই তো, এখন কথা বলার সময় নেই, প্রচুর কাজ আছে। সাইরা মাথা নাড়ালো। আমি আবার কেবিনে চলে আসি। অফিসের টাইম শেষ হতেই কেবিন থেকে বের হতেই দেখি ইরা দাঁড়িয়ে। কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকি।
ইরাও সাথে সাথে হাঁটছে। আজকেও সন্ধ্যা হয়ে গেছে। আমি তোমার সাথে যাব। আমি গাড়ি নিয়ে আসছি, যাবা না কিন্তু। চুপচাপ রইলাম। হাতে থাকা ফোনটা নিয়ে চলে গেল। আমি শুধু চেয়ে রইলাম। কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে সামনে আসতেই, গাড়িতে উঠে বসতেই আমাকে ফোন এগিয়ে দিল। ফোনের জন্য তুমি দাঁড়িয়েছিলে, না হলে তুমি যে চলে যেতে সেটা ভালো করেই জানা। চলো নাস্তা করে আসি। একদম চুপচাপ। একটু পরে একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করে। 3 স্টার রেস্টুরেন্ট, যেখানে 10 টাকার জিনিসও 100 টাকা সমান। দেশে সব চিটার বাটপাট দিয়ে ভরে গেছে। রেস্টুরেন্টের ভিতরে আসতেই হীরার কয়েকজন ফ্রেন্ডের সাথে দেখা। হীরা ওদের দেখে এগিয়ে গেল। একে একে সবাইকে হাগ করছে। কিরে, কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা। কয়েকদিন আগে মেসেজ দিয়েছিলাম, কিন্তু রিপ্লাই দিলি না। খুব ব্যস্ত হয়ে পড়েছিস দেখি। তেমনই বলতে পারিস। অফিস সামলানো মুখের কথা না, অনেক হ্যাপা। হাঁটতে হাঁটতে ওদের সামনে আসতেই আমাকে দেখে বলে, এটা তোর সাথে সাথে কি করছে? এটাকে তোর চাকর হিসেবে রেখেছিস নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোর জুতা পরিষ্কার করার যোগ্যতাও তার নেই। চুপ কর, তেমন কিছু না। হে ইরা, কেমন আছো? নাইস টু মিট ইউ ইয়ার। আমেরিকা যাওয়ার পর তোমাদের কত মিস করেছি বলে বোঝাতে পারবো না। ওই ছেলে এসে হীরাকে হাগ করে। হীরাও খুশি হয়ে গিয়ে হাগ করে, কিন্তু হঠাৎ করেই রাজকে দূরে সরিয়ে দিয়ে পিছনে ঘুরে তাকাই। এমন অদ্ভুত আচরণ কেন ইয়ার? আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এটা তোমার কাজিন না, যে তোমার পিছনে কুত্তার মতো পড়ে থাকতো? এখনো কি পিছনে পড়ে থাকে নাকি? দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, কিছু মানুষের চরিত্র কখনো পরিবর্তন হতে পারে না। মুখে যতই বলুক সে ভালো হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আদেও তারা পরিবর্তন হয় না। মডার্ন আর স্মার্ট মানুষের কাছে এমনই আশা করা যায়। গুড, এদের বন্ধুত্বের মাঝে না থাকাই শ্রেয়। অনেক দিন পর সবার সাথে দেখা, আড্ডা দিক। আমি বাসায় যাই, আর ফিরি নাস্তা করা হলো না। মনটা খারাপ হয়ে গেল। আমি আগেই বলেছি, কখনো কোনো অভিযোগ করব না, কোনো বিষয় নিয়ে রেখে যাব না, কোনো অধিকারও দেখাবো না। ভালোবাসা আর মায়া তো অনেক দূরের কথা। পিছনে ঘুরে হাঁটতে শুরু করি। ইরা এসে হাত ধরে নিয়েছে। সরি, আসলে আমি রাজকে হাক করতে চাইনি। আমি কি কিছু বলেছি? ফ্রেন্ডশিপের মধ্যে এগুলো কমন। পুরনো ফ্রেন্ডের সাথে অনেক দিন পর দেখা, আড্ডা দাও। আমি তোমার এক্সাইটমেন্ট বুঝতে পারছি। প্লিজ এবার মতো ক্ষমা করে দাও, আর ভুলেও এমন কিছু হবে না, প্রমিস। হাত ছাড়িয়ে বললাম, বলেছি তো, কিছু মনে করিনি। সরকারি প্রপার্টি, মানুষ আসবে যাবে, ঘুরবে ফিরবে, কত কিছু করবে। তা দেখে কিছু বলতে আছে? ইহা সবার জন্যই উন্মুক্ত। ইট ইজ নর্মাল ইয়ার। প্লিজ, সরি, আর হবে না। আমি কিছু বললাম না। হাঁটতে হাঁটতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে আসি। পিছনে পিছনে ইরাও এলো। বাইরে আসতেই একটা রিক্সা পেয়ে যাই, তাই ওটাই উঠে পড়ি। সমাজটা নষ্ট হয়ে গেছে। ইরা ওখানে দাঁড়িয়ে কান্না করে দিয়েছে। ইরা, কি হয়েছে? ওই লুজার কি বলে গেল? কান্না করছিস কেন? ইয়ার, কি হলো? এমনভাবে কাঁদছো কেন? ওই লুজার তোমাকে কি বললো? তোমায় হার্ট করার শাস্তি তাকে পেতেই হবে। এক্ষুনি লোক দিয়ে ওর ব্যবস্থা করব। তোমাকে হার্ট করার মাসুল দিতেই হবে। চুপ করো, তোমার জন্য সব কিছু হয়েছে। আমাকে হাক করতে আসতে কে বলেছিল? মনে হচ্ছে সেই আশাটুকু শেষ হয়ে গেল। কি হয়েছে বলবি? কি সব বলিস? কিছুই তো বুঝলাম না। ওটা আমার হাজবেন্ড। হোয়াট? কিভাবে কি? তোর এনগেজমেন্টটা সাগরের সাথে হবার কথা ছিল। ওর সাথেই তো তোর বিয়ে হবার কথা ছিল। ইরা আর কোনো রিপ্লাই না দিয়ে ওর গাড়ির কাছে গিয়ে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। ওর ফ্রেন্ডরা তো কিছুই বুঝতে পারছে না, চুপচাপ শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে। ইরার কাজ আর কথার কিছুই বুঝলাম না। কিভাবে ওর সাথে বিয়ে হতে পারে? সবচেয়ে অপছন্দের মানুষ ছিল আকাশ। তাহলে এখন কিভাবে এতটা পছন্দের হতে পারে যে ওর জন্য কান্না করছে? 20 দিনের মধ্যে কি এমন হলো? 20 দিন আগেও তো আকাশকে নিয়ে আমার সাথে হাসাহাসি করতো। আমি কি এমন করলাম? শুধু তো হাক করেছি। ইটস নর্মাল ইয়ার। আমেরিকায় হতে পারে, কিন্তু বাংলাদেশে না। তাও আবার তুমি তার হাজবেন্ডের সামনে হাক করেছো। মনে হচ্ছে ভালো একটা গন্ডগোল হয়েছে। এখন কি করব? সাগর ইরাকে পাওয়ার জন্য আকাশের সাথে কত কম্পিটিশন করলো।
কিন্তু শেষ পর্যন্ত আকাশেই হলো, ওই লুজারের হলো। ভালোই হয়েছে, সাগরের উপর অনেক রাগ ছিল, কিন্তু এত সহজে সাগর ইরাকে ছেড়ে দিল। ইরার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, তাই হয়তো কিছু বলার বা করার সাহস দেখায়নি। মার্কেটের ভিতরে এলাম, ভেবেছিলাম মেডিসিন কিনবো, কিন্তু নিলাম না। 7 দিনের নিয়েছিলাম, শেষ হয়ে গেছে। আজকে দুপুরেই সিঙ্গারা খেতে ইচ্ছে করলো, তাই একটা রেস্টুরেন্টে এলাম। এসে 2টা সিঙ্গারা খেয়ে বের হতেই এক ক্লাসমেটের সাথে দেখা। শালা কত গুলুমুলু হয়ে গেছে। ওর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরি। এর মাঝে বেশ অনেকবার এরা ফোন দিয়েছিল, কিন্তু রিসিভ করিনি। কখন আবার রিসিভ করি, অফিসে থাকলে করতে হয়, কিন্তু অফিস থেকে বেরিয়ে গেলে তার সাথে কোনো যোগাযোগ নেই। ভালোবাসার মানুষ কতটা ঘৃণার পাত্র হলে মানুষ এমন করে, একবার ভাবুন। বাসায় এসে রুমে আসতেই এরা পায়ের সামনে বসে গেছে। সাইডে সরে বললাম, কখনো কারো পায়ে ধরে ক্ষমা চাইতে নেই। বলেছি না আমি কিছু মনে করিনি। আমার মতো ঘৃণা করতে শিখে গেলে তোমারও এইসব কিছু মনে হবে না। রুমে এসে চেঞ্জ করে ওয়াশরুমে এলাম। পড়ে পড়ে হয়তো কান্না করছে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি তাই করছে। মেয়ে মানুষ এত কান্না করতে পারে বলার মতো না। তাদের চোখে এত পানি কোথা থেকে আসে? আরে বলেছি তো কিছু মনে করিনি। এর আগেও এমন হয়েছে, এখনও হয়েছে, সমস্যা কোথায়? এর দেখি কান্না কমার বদলে আরও বাড়ছে। চুপচাপ থাকি, ওটাই বেস্ট। একটু পরে খাবার জন্য ডাকলে উঠে খেয়ে আবার রুমে এসে একটু পরে শুয়ে পড়ি। মেডিসিন খেয়েছো? মেডিসিন নেই, তাই খাওয়া হয়নি। তোমার কাছে টাকা নেই না মেডিসিন নাওনি? ইচ্ছে করে মেডিসিন নেইনি, আর ট্রিটমেন্টের জন্য যাব না। বেশি জোর করলে পাসপোর্ট ভিসা ছিঁড়ে দেব। তুমি মনে হচ্ছে ভুলে গেছো আমাদেরই পাসপোর্ট। আমি ডিলিট করে দেব। আর আমি ট্রিটমেন্ট নেব না, প্লাস মেডিসিনও খাবো না। বেঁচে থাকার ইচ্ছে নেই। জীবনে তো অনেক পাপ করেছি, বেঁচে থেকে আর করতে চাই না। এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি। প্লিজ এমন করো না। কিছু বললাম না, চুপচাপ রইলাম। তোমার গোল আমার গোল একদম ভিন্ন। আমি চাই তুমি ডিভোর্স নিয়ে নাও। তুমি ওভাবেই হ্যাপি থাকবে, আমার কাছে কষ্ট ছাড়া কিছুই পাবে না। আমি তোমাকে আগেই বারণ করেছি, কিন্তু শোনোনি। তুমি আমার কাছে মৃত। তুমি অনেক দিন আগেই আমার কাছে মারা গেছো। আর মৃত ব্যক্তির সাথে কখনো সংসার হয় না। কি করলে আমাকে ক্ষমা করবে? কি করলে তুমি আর এসব বলবে না, মরে যেতে বলবে না? আমি তোমার সাথে বেঁচে থাকতে চাই, আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকতে চাই। আমাকে কি পাগল মনে হয় যে কাউকে হত্যার অপরাধ কাঁধে নেব? একদিন বলেছিলাম তুমি আমাকে হত্যা করলে হয়তো মাপ পেয়ে যেতে, কিন্তু তুমি আমার মন ভেঙেছো। কিভাবে মাপ পাবে বলো? এসব কান্নাকাটি করে লাভ নেই, শুধু শুধু কান্না করাই হবে। যদি মন হালকা করতে চাও তবে নীরবে কান্না করো। প্রচুর ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে ঘুম ভেঙে গেল, দেখি ডান পায়ের তালু গালে ঠেকিয়ে ঘুমিয়ে আছে। হয়তো কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। উঠে ধরে টেনে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে ওয়াশরুমে এলাম। হালকা হয়ে এসে আবার বিছানায় এসে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে নাস্তার টেবিলে আকাশ তোমার জন্য এত টাকা খরচ করে চিকিৎসা করালো, আর তুমি বলছো আর ট্রিটমেন্ট নিবে না, মেডিসিন খাবে না? আমি কাউকে বলিনি চিকিৎসা করানোর জন্য। আমাকে আমার মতো করেই ছেড়ে দিতে বলেছিলাম। আমি নানাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু শোনেনি। বলেছিলাম এই প্রজেক্টটা তার লস প্রজেক্ট হবে। আম্মু আমার কাছে এসে আমার গালে থাপ্পড় মারলো। হয়তো এমনভাবে আঘাত করলে কিছু মনে হতো না, কিন্তু সবাই আমাকে কথা দিয়ে আঘাত করেছিলে। যার আঘাত মনে লাগে। আমিও থাপ্পড় খেয়ে চুপ করে রইলাম। তোর মুখে এইসব ছাড়া আর কোনো কথা নেই? আরও কিছু কথা বলল, কিন্তু আমি কোনো জবাব দিলাম না। খেয়ে দিয়ে রুমে এসে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে এলাম। হীরা বারবার দাঁড়াতে বলেছিল, কিন্তু কে শোনে কার কথা। তারপর চলে আসি অফিসে। এসে চুপচাপ বসে কাজ করছি। হীরা আমার রুমে এলো, হাতে একটা ফার্মেসির ব্যাগ। বুঝলাম মেডিসিন আছে। প্রেসক্রিপশন খুঁজে মেডিসিন নিয়ে এসেছে। মেডিসিন নাও, দ্বিতীয়বার যেন বলতে না হয়। যদি দেখে মেডিসিন খাওনি তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। আমার টেবিলে ব্যাগ রেখে চলে গেল। আমি ব্যাগের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে মেডিসিন খেয়ে নিলাম।
আমার মন এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ বলছে এসব না করতে, আর আরেক পক্ষ বলছে সব কিছু মেনে নিয়ে নতুনভাবে শুরু করতে। তবে এখানে ঘৃণার পরিমাণটাই তীব্র। একটু পরে এসে দেখে গেল মেডিসিন নিয়েছি কিনা। দেখতে দেখতে আরও কয়েকদিন গেল। ইরা, এমনভাবে শুকিয়ে যাচ্ছ কেন? সবসময় মন খারাপ করে থাকো, কিছু নিয়ে গভীর চিন্তায় থাকো। অফিসে কোনো প্রকার সমস্যা হয়েছে? যদি অফিস রিলেটেড হয়ে থাকে বলো, সলভ করে দিব। এমন এক প্রবলেমে ফেসে আছি, কি বলবো দাদু। আমার প্রতি দ্বিতীয়বার তার মনে ফিলিং শুরু হবার আগেই আমি নিজ হাতে শেষ করে দিয়েছি। ওর সামনে আবার এমন একটা ভুল করে বসলাম যে আমার প্রতি ঘৃণার মাত্রা বেড়ে গেছে। ডিভোর্স নেওয়ার জন্য বলছে, দ্বিতীয়বার কিমোথেরাপি নিতে যাবে না বলছে। এতবার মাফ চাওয়ার পরও মাফ করছে না। আমি কি করব দাদু? এখানে আমি কি করব বলো? বহুবার বুঝিয়েছি কিন্তু শুনছে না। আমরা সবাই অবহেলা আর নিচু দেখিয়ে এমন বানিয়ে দিয়েছি। তুমি যদি তার প্রতি আকর্ষিত না হতে তাহলে হয়তো এমন হতো না, তার মতোই থাকতো। তোমার জন্য এমন হয়ে গেল, না হলে এই সবাই এত গুরুত্ব দিতাম না। আমাদের এসব অহংকারের জন্য আমাদের রেসপেক্ট করে না। ওটা তোমার নাতি, অথচ তুমি এমনভাবে বলছো তোমাকে বলে কিছুই হবে না। তোমার এমন অবস্থা চোখের সামনে সহ্য হচ্ছে না। তুমি আকাশকে তার রাস্তায় ছেড়ে দাও, তুমি ওই ডিভোর্স দিয়ে দাও। ইরা উঠে সোফা ছেড়ে ওর রুমে এসে দরজা আটকে দিয়ে ডুকরে কেঁদে ওঠে। বেলকনিতে বসে আছি। বাসায় থাকলে বেলকনিতে বেশি বসে থাকি। আমার তো বাইরে তাকিয়ে থাকতে ভালো লাগে। পাশে এসে কেউ দাঁড়ালো, তাই মাথা ঘুরিয়ে দেখি আম্মু। কিছু কি বলবে? তুই এমন কেন হয়েছিস? এতদিনে এসে লক্ষ্য করছো আম্মু? আমি তো অনেক বছর থেকেই এমন। কখনো তো এসে জিজ্ঞেস করনি এতদিনে কেন এমন ভালোবাসা মায়া দেখাচ্ছ। জানি চুপ করে থাকবে, এসবের উত্তর তোমাদের কাছে নেই। আমি তো চেষ্টা করতাম সব কিছু ভালোভাবে করতে, কিন্তু হতো না। ওইসবে আমার দোষ কোথায় ছিল? আমি তো চেষ্টা করতাম আম্মু। তোমাদের উচিত ছিল আমাকে উৎসাহিত করা, কিন্তু তোমরা আরও উল্টো বাইরের মানুষদের মতো বলতে, লুজার, তোকে দিয়ে হবে না। তোমরা জানো তোমাদের মতো প্যারেন্টসদের কারণে কত ছেলে মেয়ে সুসাইড করে। আমার ক্যান্সার শুনে তোমরা আজকে এমন করছো, কিন্তু কেন করছো এটা আমার বুঝে আসে না। এমনিতেই আমি তোমাদের কাছের না। তোমাদের নাম ভাইয়ার আপুর মতো উজ্জ্বল করতে পারিনি। একজন কলেজের প্রফেসর আর আরেকজন ডাক্তার, আর আমি আমার কথা নাই বলি। সব সময় সব জায়গা থেকে কমপ্লেইন এসেছে, স্কুল থেকে, কলেজ থেকে, খেলার মাঠ থেকে। কোনো রকম তোমার বাবার দয়ায় একটা চাকরি পেলাম, ওখান থেকেও তোমাদের কাছে কমপ্লেন এলো। তারপর জব থেকে তোমার ছোট ভাইয়ের মেয়ে গার্ড দিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। সেদিন এতটা অপমানিত হলাম যে ইচ্ছে করছিল চলতি ট্রাক বা বাসের সামনে দাঁড়িয়ে তখনই সুসাইড করি। সেদিন এত অপমানিত হওয়ার পরেও তোমাদের জোরাজুরিতে আবার ওখানে গেলাম। তোমরা যেমনভাবে চেয়েছো এত বছর তাই করে আসার চেষ্টা করেছি। এখন অন্তত আমাকে আমার মতো থাকতে দাও। আমি না থাকলে তোমাদের খুব ক্ষতি হবে না। শুধু শুধু আমাকে কোনো কিছু নিয়ে জোর করো না। তোর সাথে অনেক অন্যায় হয়েছে, অনেক ভুল হয়েছে। মানুষ মাত্রই ভুল হয়। প্লিজ আমাদের সবাইকে মাফ করে দে, আমরা অনেক দোষী। তোমাদের এখন দোষী মনে করি না, পিতামাতার দোষ হয় না। আর যখন বলছো মাফ করে দিতে, করে দিলাম। তোমাদের উপর আর কোনো অভিযোগ নেই। দোষী আমি নিজেই নিজেকে মনে করি। আমি কেন আর সবার মতো না? কিছু কি বলতে এসেছিলে? ইরার বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম। তোর নানা ফোন দিয়েছিল। আমি ইরাকে অনেকবার বুঝিয়েছি আমাকে বিয়ে না করার জন্য। বলেছি যেখানে বিয়ে হচ্ছে সেখানে করতে, কিন্তু আমার কথা শুনিনি। এখন এমন করে কেন? কোন লোভে এমন করেছে সবাই? আমার কাছে কাউকে কিছু দেওয়ার মতো কোনো কিছুই নেই। এখন দুইটা জিনিস দিতে পারবো। এক, ইরাকে ডিভোর্স দিয়ে মুক্তি, আর দুই, তোমাদের সবাইকে আমার থেকে মুক্তি। তুই নাকি আর চিকিৎসা নিতে যাবি না? কেন যাবি না? সব মিলিয়ে এখন পর্যন্ত 1 কোটির উপরে হয়তো খরচ হয়ে গেছে। প্লিজ এমন করিস না। চুপচাপ রইলাম। আম্মু আমার থেকে জবাব না পেয়ে চলে গেল। ফোনটা বেজে উঠল। দেখি সায়রা ফোন দিয়েছে।
রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। বলো। তোমার কিছু বলতে চাই। তুমি আমাকে পছন্দ করো, এটাই বলতে চাও তো? তোমার লজ্জামাখা কণ্ঠ শুনে বুঝতে পারছি। না, আসলে অনেক দেরি হয়ে গেছে। তোমাকে আমারও ভালো লাগে, কিন্তু আর সম্ভব না। এক, আমার বিয়ে হওয়া 15 দিন হয়েছে। কিছু রিজনের কারণে তোমাদের বলা হয়নি। আশা করি তুমি বুঝেছ। তাহলে কি করার আছে? বুঝতে পারছি, ম্যামের সাথে তোমার বিয়ে হয়েছে। হুম। শায়রা ফোন কেটে দিল। একটা বই নিয়ে পড়তে শুরু করলাম। বইয়ের থেকে ভালো বন্ধু আর কেউ নেই। দেখতে দেখতে 5 মাস গেল। চিকিৎসা নিতে হয়েছে, নিয়েছি। বলতে গেলে 90% ক্যান্সার ভালো হয়েছে। আর 2টা থেরাপি আছে, ওগুলো নিলে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাব। আল্লাহ চাইলে হবে, না হলে না। আজকে মাহফিল ছিল, ওটা শুনে আমি আর রাকিব বাসায় আসছি। এত চুপচাপ কেন বন্ধু? হুজুরের বয়ানগুলো নিয়ে ভাবছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ নিয়ে বয়ান করলো, সেগুলো নিয়ে ভাবছি। কতটা মহান এবং বড় হৃদয়ের মানুষ ছিল, আর আমরা তার উম্মত হয়ে কী সব করছি। মনে হচ্ছে আল্লাহ তার বান্দার হৃদয় পরিবর্তন করে দিল। কাছাকাছি বলেছে মাফ করে দিতে। মাফ করা অনেক বড় গুণ। ওর সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে করতে বাসায় এলাম। মাহফিল ছিল আমাদের এলাকাতেই। শোন, এখন সবকিছু বুঝতে পারছিস, তখন সবকিছু ভুলে আবার নতুন করে শুরু কর। মানুষেরই ভুল ভ্রান্তি হয়। সবাই যখন সবার ভুলের জন্য অনুতপ্ত করে, তখন মাফ করে দে। তোর মনের মাঝে অনেক কষ্ট, সেটা ভালো করেই জানি। সব কষ্ট উপেক্ষা কর। আশা আকাঙ্ক্ষা এখন সাইডে করে দে। দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসি। আমার বাসা ছেড়ে রাকিবকে আরও একটু যেতে হবে, তাই চলে গেল। আমি বাসার লক খুলে ভিতরে এসে আবার লক করে রুমে এলাম। লাইট জ্বালিয়ে দেখি ইরার চুলে মুখ ঢেকে আছে। কি অবস্থা করেছে! শুকিয়ে গেছে। চেহারার এমন অবস্থা করেছে যে এখন আর মায়াভাবটা নেই, আগের মতো চঞ্চল নেই। ভালোবাসা মানুষকে কী থেকে কী বানিয়ে দেই। একটু তাকিয়ে থেকে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে লাইট অফ করে বিছানায় শুয়ে যাই। পরের দিন সকালে ঘুম ভাঙতে দেখি জড়ি ধরে রেখেছে। শরীরের তাপমাত্রা অনেক, মনে হয় জ্বর এসেছে। উঠে নামাজ পড়ে এলাম। রুমে আসতে দেখি উঠে ওয়াশরুমে গেল। চেয়ারে বসে আছি। ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, এমনভাবে তাকিয়ে আছো কেন? একটু আমার মাথায় হাত বুলিয়ে দিবে? উঠে ওয়াশরুমে এলাম। ওয়াশরুম থেকে বালতিতে করে পানি আর গামছা নিয়ে এলাম। গামছা ভিজিয়ে ওর কপালে জলপট্টি দিচ্ছি। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার অনেক জ্বর, কিছু খেয়ে মেডিসিন খেয়ে নাও। আমার কোনো জ্বর নেই, আমার কোনো অসুখ নেই। তুমি যদি আমাকে একটু ভালোবাসো তাহলে সব ঠিক হয়ে যাবে। ওর পাশ থেকে উঠতে যাব, তখন হাত ধরে নিল। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। কেন ভালোবাসা শিখিয়ে এমন করো? তুমি যদি আমাকে ভালোবাসতে না শিখাতে তাহলে তো এমন কিছুই হতো না। জ্বর আরও বেড়ে গেছে, ওষুধ নিয়ে আসছি। আর কিছু আছে নাকি সেটাও দেখছি। কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও। হাত ছাড়িয়ে বাইরে এসে ফ্রিজে কিছু আছে নাকি খুঁজে একটা আপেল পেলাম। ওটা নিয়ে রুমে আসতে দেখি চোখ বন্ধ করে আছে, কোনো নড়াচড়া নেই। বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। কাছে গিয়ে দেখি জ্বরে জ্ঞান হারিয়েছে। বেশি দেরি না করে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতে চেষ্টা করছি। অনেক সময় পর জ্ঞান ফিরলে বললাম, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, তোমার অবস্থা অনেক খারাপ। তোমাকে কোথাও নিয়ে যেতে হবে না, তোমার একটু ভালোবাসা আমাকে ঠিক করে দিতে পারে। গাড়ির চাবি নিয়ে কোলে তুলে নিলাম। আমার মুখের দিকে তাকিয়ে আছে। রুম থেকে বের হতেই দেখি আব্বু। কি হয়েছে ইরার? জ্বর, একবার জ্ঞান হারিয়েছিল। আর কিছু বলার আগেই বাসা থেকে বেরিয়ে আসি। তারপর ইরাকে গাড়ির দরজা খুলে বসিয়ে দরজা অফ করে দিলাম। আব্বু বাইরে এসে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। কোন হসপিটালে যাচ্ছিস? কোনো একটাতে যাব। এখন কোনো ডাক্তার পাওয়া যাবে না? এত সকালে ডাক্তার পাওয়া যায়? তুই নিয়ে বাসায় আয়, আমি আমার পরিচিত ডাক্তারকে ডাকছি। শুধু শুধু যাওয়াই হবে,
একটু ভেবে বললাম, আব্বু ঠিকই বলেছে। আবার ইরাকে কোলে তুলে নিয়ে বাসার ভিতরে এসে রুমে এসে বিছানায় শুয়ে দিলাম। এমন অসুস্থতা আমি প্রতিদিন চাই। কিছু না বলে চেয়ারে গিয়ে বসলাম। ইরা আবারও বলল, আমাকে নিয়ে তোমার টেনশন হচ্ছে কেন? আমার কিছু হলে তো তাতে তোমার কি? আমাকে নিয়ে তোমার এত টেনশন না করলেও চলবে। আবার সবাই তোমাকে ব্লেম করবে সেই ভয়ে তুমি এসব করছো, তাই তো? তোমার জন্য তো আমার এমন অবস্থা, ব্লেম তো করবেই। কোনো উত্তর দিলাম না। আব্বু এসে বলে গেল ডাক্তারকে ফোন দিয়েছিল, কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে। এদিকে ইরা এটা সেটা বলে যাচ্ছে। একটু পরে ডাক্তার এলো, চেক আপ করে বলল শরীর অনেক দুর্বল, ব্লাড প্রেশার লো, সুগার কম, আর মেডিসিন দিয়ে গেল। আর জ্বরের একটা ইঞ্জেকশন দিল। আম্মু কিছু বলতে কেউ বলল না, হয়তো এটাই বলতো তোর জন্য মেয়েটার এমন অবস্থা, সব দোষ আমার, আমি সব কিছু করেছি। সবাই চলে গেল। দরজা আর করে আসতেই বলে, সকালে, বিকেলে, সন্ধ্যা, রাতে, দিনে রাতে 4 বার করে তোমার একটা কিস পেলে আমার সুগার ঠিক হয়ে যাবে। আমি শুধু শুনে যাচ্ছি আর মাঝে মধ্যে ওর কথা শুনে তাকাচ্ছি। জ্বরের ইঞ্জেকশন দিয়ে গেল, তাই মেডিসিন খাওয়ার ঝামেলা নেই। তোমার তো নজর ভালো না, শুধু বারবার এদিকে কুনজরে দেখো। নজর ঠিক করো। কথা না বললে মনে হয় দম বন্ধ হয়ে আসে। কথা কম বলতে পারো না? এজন্য বলে চোরের মায়ের বড় গলা। আমার দিকে কুনজরে দেখছে আর বারণ করতে আবার রেগে যাচ্ছে। খেলে তো ঠিকই দেখি, তবুও এমন অবস্থা কেন? তোমার কারণে। তুমি জেনেও না জানার ভান করো কেন? ওর কথা শুনে চুপচাপ রইলাম। একটু পরে আবার ঘুমিয়ে পড়ে। দেখলাম মুখ গাল ঘেমে গেছে, জ্বর ছাড়ছে। শরীরের ওপর থেকে চাদরটা সরিয়ে দিয়েছি, হয়তো গরম লাগছে। আমি শুধু বসে বসে দেখলাম। পাশে থাকা ভেজা গামছাটা দিয়ে মুছে দিচ্ছি। একটু পরে পুরোপুরি সকাল হয়ে গেল। ইরা এখনও ঘুমিয়ে আছে। বেলকনিতে এসে বসে আছি। সাইডে তাকিয়ে দেখি ইরা হেলতে দুলতে হাজির। পড়ে যেতে নিলে উঠে ধরে বললাম, এমন শরীর নিয়ে উঠতে কে বলেছে? আর এখানে আসতে কে বলেছে? কি করব, ভালো লাগে না রুমে। ধরে আবার রুমে নিয়ে শুয়ে বললাম, এখানে চুপচাপ শুয়ে থাকো। কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। আমু ডাকছে, গিয়ে দরজা খুলে দিলাম। জিজ্ঞেস করলো জ্বর ছেড়েছে নাকি। হ্যাঁ বলতেই চলে যাই। দরজা আড় করে রুমে বসলাম। 9টার দিকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার চেক আপ করে স্যালাইন টাঙালো। মামাদের খবর দেওয়া হয়েছিল, ওরা সবাই এসেছে। সবাই আমাকে দোষারোপ করছে, আমি চুপচাপ শুনে গেলাম। এখন ইচ্ছে করে না প্রতিবাদ করতে। মামা এসে আমার কলার ধরে বলে, আমার মেয়ের যদি খারাপ কিছু হতো তাহলে তোর কি করতাম নিজেও জানি না। কুত্তার বাচ্চা, তোর জন্য আমার মেয়ে কি হয়েছে দেখেছিস? নানা এসে মামাকে ছাড়িয়ে নিল। মামা আবারও বলল, ইচ্ছে করছে তোকে মেরে এখানেই পুঁতে দিতে। শান্ত গলায় বললাম, জোর করে চিকিৎসা না করাইলে হয়তো এতদিনে মরেই যেতাম। বলতে গেলে সব দোষ আপনাদের। না আমি বেঁচে থাকতাম, না এমন কিছু হতো। আপনার মেয়ে ভালো থাকতো। আমি তো সবাইকে বলেছিলাম চিকিৎসা না করানোর জন্য। আমিও তাই বলছিলাম, শুধু শুধু আমার টাকাগুলো নষ্ট হয়েছে। যদি তোর চিকিৎসা না করাতো তাহলে এমন কিছু হতো না। তোর পিছনে টাকাগুলো অপচয় হয়েছে। আমার দেহের পার্টস বিক্রি করলে হয়তো আপনার টাকা আপনাকে দেওয়া যাবে। আপনি যদি বলেন আমার দেহের বিভিন্ন অর্গান বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দেব, ঠিক জানতাম টাকা দিয়ে চিকিৎসা করিয়ে খোটা দেবে। তাই চিকিৎসা করাতে চাইছিলাম না, চিকিৎসার জন্য যেতে চাইছিলাম না। কিন্তু আপনার জন্য যাব, গিয়ে ওখানে নিজেকে বিক্রি করে আপনার মেয়েকে টাকা দিয়ে দিতে বলবো। দেশে তো খুব বেশি দাম পাওয়া যাবে না। আহ, সবাই জানার আগে যদি আমি মারা যেতাম, বা কেউ যদি কখনো এই বিষয়টা না জানতো, তাহলে কতই না ভালো হতো। আম্মু আব্বুকে চুপ করতে বলো, প্লিজ চুপ করতে বলো, না হলে আবার সব কিছু ভেস্তে যাবে। খুবই বারণ করো না। আমি অন্য কারো টাকা খরচ করিনি, আমার পয়সা দিয়ে চিকিৎসা করেছি। এখানে অন্য কেউ কথা বলতে পারে না, অন্য কেউ কিছু বলবে না। তুমি শুয়ে থাকো, লাইন চলছে। কি হচ্ছে এসব? দুইজনে চুপ। রায়হান, তুই কি চুপ করবি? রুম থেকে বেরিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে একটা ফাঁকা জায়গায় এসে বসলাম। সব কিছু নিয়ে ভাবছি। আমার লাইফে কখনো কোনো কিছুই ঠিক হবে না, সব কিছু এমনই থাকবে। ঠিক জানতাম
আমার চিকিৎসার টাকা নিয়ে কথা উঠবে, কিন্তু এত তাড়াতাড়ি উঠবে বুঝতে পারিনি। পাশে এসে নূর বসলো। তুই আমার পিছনে পিছনে কী জন্য এসেছিস? আব্বুর এমন অবস্থা দেখে আব্বুর মাথা ঠিক নেই। জানো তো কত আদরের আমরা। আব্বুর এমন আচরণের জন্যই সরি। সিচুয়েশন বুঝতে পারছি। জানতাম সব দোষ আমার হবে। জানতাম যে আমার পিছনে টাকা পয়সা খরচ করে নিয়ে কথা উঠবে, কিন্তু এত তাড়াতাড়ি উঠবে বুঝতে পারিনি। ওইসব বাদ দে, কেমন আছিস বল? অনেকদিন তোর সাথে যোগাযোগ নেই। ভালো, কিন্তু তোমার এমন অবস্থা কেন করেছো? আগে তুমি তো কত ভালো ছিলে ভাইয়া। নাস্তা করে এসেছিস? হুম, তোমার হয়েছে? না, এখনও কিছু খাওয়া হয়নি, তবে পরে কিছু খেয়ে নেব। আজকে কলেজ নেই। আছে, ছোট মানুষ তাই কথা বলার সুযোগ দিচ্ছ না। এটা ওটা বলে সব কিছু এড়িয়ে যাচ্ছ। নতুন কিছু তো বলবি না, আর সবাই যা বলবে তাই বলবি। এগুলো শুনতে শুনতে কানে এখন জম ধরে গেছে। তুই যা, আমি পরে আসি। উঠ, যা যা। আরে ভয় নেই, উল্টাপাল্টা কিছু করবো না। করলে অনেক আগেই করে নিতাম। আরে শালি উঠতো। চলে তো যাব, কিন্তু আর কতদিন এমন ভাবে চলবে? না তুমি ভালো আছো, না অন্য কেউ ভালো আছে। তোর কথা বুঝেছি, এখন তুই যা। আমি একাকী সময় কাটাতে চাই। আজকে অফিসে যাওয়া হলো না। নূর উঠে চলে গেল, আমি ওখানে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর আবার হাসপাতালে গেলাম। শুধু নূর আছে, বাকি সবাই চলে গেছে। দেখি দুই বোন কথা বলছে আর হাসাহাসি করছে। আমাকে দেখে বলে, আমি তাহলে বাসায় চলে গেলাম, তোমরা দুজন থাকো। নূর উঠে এসে আমার পাশ দিয়ে যাবার সময় বলল, দেখে রেখো, আবার একা ছেড়ে দিও না। নূর চলে গেল। আমি এসে চেয়ারে বসলাম। একবার তাকিয়ে ফোন চাপতে শুরু করি। স্যালাইন শেষের পথে, হয়তো আর 5-7 মিনিট পর শেষ হয়ে যাবে। সরি, আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হলো, ছোট হতে হলো। ইটস ওকে। ইটস ওকে, কিন্তু মনের ভেতরে ঠিকই রাগ জমিয়ে রেখে দিচ্ছ, আর সব নিজের উপর দেখাচ্ছ। রাগ দেখানোর মতো কেউ নেই, মনে মনে বললাম। তবে তোমাদের বাসায় কখনো আমার ছায়া পড়বে না। আর কি জ্বর এসেছিল? অল্প। আমাকে নিয়ে দেখে খুব টেনশন করছো। কি ব্যাপার, প্রেমে পড়লে নাকি? অসুস্থ মানুষ, এত কথা বলো কি জন্য? আর এত অসুস্থ হওয়ার পরেও কিভাবে মুখ দিয়ে এত কথা বেরোচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এইমাত্র বললে রাগ দেখার জন্য কেউ নেই, তাহলে আমাকে রাগ দেখাচ্ছ কেন? আমি তোমার কে? তুমি আমার বউ, তোমার দায়িত্ব আমার কাঁধে। সেই দায়িত্ব থেকে এই টেনশন। থেকে থেকে কথা বলছে, আমি শুধু শুনে যাচ্ছি। একটু পরে নার্স এসে স্যালাইন খুলে নিয়ে চলে যাই। বলছি কি, কলি কি আর নিবা না? তখন কতটা ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। চুপ করে রইলাম। দেখলাম ইরা ঘুমিয়ে গেল। ঘুমোচ্ছে ঘুমোক, উঠে হাসপাতাল থেকে বেরিয়ে আসি। একটু আশপাশ থেকে ঘুরে এসে দেখি এখনও ঘুমিয়ে আছে। কি করব বসে থেকে? ডাক্তার বলেছিল বিকেলে নিয়ে যেতে পারবো। বিকেলে এই জন্য বলেছিল যেন তার শারীরিক কন্ডিশন কেমন সেটা পর্যবেক্ষণ করতে পারে। হয় ইউটিউবে কিছু দেখি, না হয় কোনো বই পড়ি। দুপুরের দিকে ইরা ঘুম থেকে উঠে বলে, আজকে কত ঘুমিয়েছি, শরীরটা কেমন যেন ভার হয়ে আছে। কেউ একটু জড়িয়ে ধরলে হয়তো ঠিক হয়ে যেত। আবার নাকের ডগায় ঘাম দেখলাম। মনে হচ্ছে আবার জ্বর এসেছিল এবং এখন ছাড়লো। আমি নামাজ পড়ে আসছি, উঠে চলে আসি বাইরে। বিকেলে বাসায় নিয়ে আসি। রুমে বসে বসে আঙ্গুর খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। কি হয়েছে? এমনভাবে দেখার কি আছে? না, ভাবছি এই আঙ্গুলের জায়গায় যদি তোমার ঠোঁট দুটো হতো তাহলে কি অবস্থা হতো। এর কি জবাব দেওয়া যায় সেটাই ভাবছি। মানুষ এমনও হতে পারে, শত কষ্টের মাঝে মাঝে হাসতে পারে, সেই আসল সুখী। তার আবার কিসের দুঃখ? তোমার দেখি নজর ভালো না, কেমন করে কোন নজরে আমার দিকে তাকিয়ে থাকো। এ কে রে? নিজে ফ্ল্যাটিং করে আবার নিজেই রেখে যায়। মুড সুইং হলে যা হয়, মুচকি মুচকি হাসছে, আর কিছু ভাবছে আর গিলছে। ভালো কিছুর চিন্তায় আসবে না সেটা বুঝতে পারছি। না হলে তো আমার দিকে এমনভাবে তাকিয়ে হাসাহাসি করতো না। এখন শরীরের অবস্থা কেমন? খারাপ বললে কি যত্ন নেবে, না ভালোবাসা দিবে? উঠে বললাম, তাহলে বসে থাকো। তুমি অনেকটা সুস্থ, বুঝতে পারছি। আমি কিছু ভেবেছি, আগে সুস্থ হয়নি, তারপর ওর সবাই বলে ধর্মের ফল নাকি মিষ্টি হয়, কিন্তু আমার ফল তিতা। রুম থেকে বেরিয়ে চলে আসি। কিছুক্ষণ পরে আবার বাসায় চলে আসি। এসে বিছানায় বসলাম। ইরা শুয়ে শুয়ে কার্টুন দেখছে। মনে মনে বললাম, সঠিক টাইমে বিয়ে হলে একটা বাচ্চা থাকতো, আর সে বাচ্চার মতো কার্টুন দেখছে।
ওহ, বিরত হয়ে গেছে। কপালে হাত দিয়ে দেখলাম শরীর এখনও অল্প গরম। কপালে এমন হাত দেওয়াতে আমার দিকে ঘুরে তাকালো। উঠে থার্মোমিটার খুঁজে পরিষ্কার করে মুখের মধ্যে পুরে দিয়ে মুখ বন্ধ করে দিলাম। ভূত দেখার মতো তাকিয়ে আছে। একটু পরে টেনে দেখি এখনও 100 ডিগ্রি তাপমাত্রা। খাবার খেয়ে মেডিসিন নিয়ে নাও। আজকে তোমার এত কেয়ার আমার হজম হচ্ছে না। সে যাই হোক, কিন্তু খাবেটা কি? আর আমার পেট ভরে আছে, আমার খিদে নেই। পেট তো ভরেই থাকবে। সারাদিন আমার মাথা খেয়েছো না? তাহলে ওষুধ দিচ্ছি, খেয়ে নাও। শরীরে এখনও জ্বর আছে। পরে এত তাড়াহুড়ার কি আছে? আর কয়েকদিন পর আবার হেমোথেরাপি নিতে যেতে হবে। কোনো কথা বলবা না, কারো কথায় কান দিবা না। ওই সব টাকা আমার, আমি আমার টাকা খরচ করেছি। ভেবেছি আমি আমাকে বিক্রি করে দেব। এমনিতেও এমনভাবে কেউ কিনে নেবে না, 10 টাকাও দাম দেবে না। তাই ভাবছি আমার শরীরের অর্গানগুলো বিক্রি করে দেব। তাও 1.5 কোটি। তাও 1.5 কোটি হবে কিনা সন্দেহ। যা পাওয়া যাবে ওগুলো বিক্রি করে টাকা দিয়ে দিতে বলবো। তোমার ফ্যামিলির খোটা খাওয়ার ইচ্ছে আমার নেই। নিজের হাতে টাকা দিতে পারলে তোমার বাবার মুখে ছুঁড়ে দিতাম, কিন্তু তখন তো বেঁচেই থাকবো না। আর থেরাপি নেওয়ার প্রয়োজন নেই, টাকার পরিমাণ বাড়বে। আমার কথা শুনে আমার উরু খামচে ধরে আমার দিকে তাকিয়ে আছে। চোখে পানি টলমল করছে। বলতে বলতে চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে বালিশের উপর পড়ে গেল। সবসময় এমন কথা বলো কেন? বলেছি না ওই সমস্ত টাকা আমার। তুমি তোমাকে বিক্রি করার কথা বললে মনে করো আমি তোমাকে কিনে নিয়েছি। তবুও খোটা শুনতে হবে। সে যাই হোক, আমার ভাগ্য বলে কথা। যা যা হবার তা তো হবেই। হাত সরিয়ে উঠে থার্মোমিটার রেখে দিয়ে বললাম, ফোন দেখছো? ফোন দেখো। আমি এমন একটা প্রাণী যে কি বলবো। বেলকনিতে এসে বসলাম। অন্ধকারে চুপচাপ বসে আছি। সব সময় চুপ থাকাই শ্রেয়। না কোনো ঝামেলা হবে, না ঝগড়া হবে, না অতিরিক্ত কথা বলা হবে, না গালিগালাজ হবে, না কারো গীবত করা হবে, না গুনাহ হবে। সবাইকে আঘাত করলাম। এর জন্য আল্লাহ আমাকে মাফ করবে কিনা কি জানি। তাদের কর্মের জন্য আমি কেন এত ভাবছি? তাদের কর্মের কারণে তারা অনুতপ্ত হবে, তাদের খারাপ লাগা কাজ করবে, তাদের মন খারাপ হবে। সবসময় আমি কেন এত ভাবছি? তাদের সবাইকে ক্ষমা করে আমি রিল্যাক্স থাকি। অবশেষে আমি আমার রাতে মন খারাপ করে শুয়ে আছি। কি হলো? মুড অফ কেন? কোনো কিছু উত্তর না দিয়ে কান্না করে দিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। ইরার দিকে তাকিয়ে বললাম, কিছু তো বুঝলাম না। আমি আবার কি করলাম ভাই? তুমি কিছু করনি, সব কিছু আমি করেছি। আমি আমার ভুলের জন্য কান্না করছি, তাতে তোমার কি? অন্য পাশে মুখ ঘুরিয়ে শুয়ে রইলাম। কয়েকদিন গেল। আজকে সিঙ্গাপুরে এলাম। এবার 14 দিন পর ডেকেছিল, তাই এসেছিলাম। হোটেলে এসে বসে পড়ি। এই শয়তান মহিলা এখানে আসার পর থেকেই কেমন শয়তানি হাসি দিচ্ছে। এর ভাবসাব বুঝতে পারছি না। চেঞ্জ করিনি, কারণ হাসপাতালে যেতে হবে। ইরা ওয়াশরুমে গেল। একটু পরে বেরিয়ে আসতেই দুজনে চলে আসি হাসপাতালে। তারপর থেরাপি নিয়ে দুপুর 3টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে আসি। ডাক্তার বলল আর আসার প্রয়োজন নেই। এটাও বলল যে 2 মাস পরে যেন আবার একটা টেস্ট করে দেখে নিই। যদি পজিটিভ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আর নেগেটিভ থাকলে যেন এসে দেখা করি। হাসপাতাল থেকে বেরিয়ে লাঞ্চ করে হোটেলে এসে ওয়াশরুমে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে চেঞ্জ করে বিছানায় বসি। এটা যেহেতু শেষ, তাই এখানে 5 দিন থেকে ঘুরে ফিরে তারপর বাসায় যাব। এখন শাওয়ার নিতে গেলাম। যাবে নাকি তুমি? বিয়ে হলো 5 মাস প্লাস, কিন্তু বাসর হলো না। কতটা পোড়া কপাল বলো। এবার বুঝেছি এত শয়তানি হাসি হাসছে কেন। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। এটা কি হলো? ছাড়ো বলছি। অনেক ছেড়েছি, আজকে আর ছাড়ছি না। লাগবে না তোমার মন, দেহ পেলেই হবে। শয়তান চিমড়ি, ছাড় বলছি। তুই আমার মন পাবি কিন্তু দেহ পাবি না। ছাড় বলছি, ছাড়। গাল কুত্তার মতো কামড়ে ধরে রেখেছে। ওরে যায়নি, ছাড়, গালে দাগ বসে যাবে। আমার ইজ্জতের উপর এমনভাবে হাত দিলি কেন? একটু পরে ছেড়ে বলে, আরে মেরি জান, এটা লাভ বাইট। শয়তান বেডি কি ব্যথা করছে। 2 হাত বিছানায় চেপে ধরে আমার মুখের দিকে তাকিয়ে আছে। হাসছে এই কারণে যে ছাড়াতে পারবো, কিন্তু না ছাড়িয়ে শুধু মুখে বলছি, শাওয়ার যেহেতু নিতেই হবে, তাহলে এসব বাদ পড়বে কেন? এই কিছুদিনের ব্যবহারই ঠিকই বুঝেছি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। ভালো না বাসলেও মনের মধ্যে ঠিক জায়গা হয়েছে। তাই না? কিন্তু আমার তো সেটা মনে হয় না। তুমি অসুস্থ, তাই যত্ন নিয়েছিলাম। এখন আমার উপর থেকে সরো। তুমি ছাড়িয়ে উঠতে পারো, কিন্তু তা করছো না। আমি সরতে পারবো না, পারলে তুমি আমাকে সরিয়ে দাও।
ধীরে ধীরে ঠোঁট এগিয়ে নিয়ে এসে আমার ঠোঁটের উপর রাখলো। ঠোঁট রাখতেই ঠোঁট কামড়ে ধরলাম। ছাড়ানোর জন্য চেষ্টা করছে, একটু পরে ছেড়ে দিতেই হাইনার মতো ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লো। কিছুক্ষণ পরে আবার ইশারা করছে, আবার বাকিটা ইতিহাস। বুকে মাথা রেখে শুয়ে আছে। একটু পরে কোলে উঠিয়ে কিস করতে করতে ওয়াশরুমে নিয়ে এলাম। ঝর্ণা ছেড়ে দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে কিস করছি। থাক, আর কিছু বলতে হবে না। এখানে বিয়ে হয়েছে, এখানে বাসর হলো, তাও বিয়ের 5 মাস পর। হোটেলটা এক বাংলাদেশির। কত টাকা পয়সার মালিক হলে এখানে একটা 10 তলার বিল্ডিং দাঁড় করাতে পারে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসি, শুয়ে আছি। ইরা বুকে মাথা রেখে আছে, আর আমি ইরার চুলগুলো আঙ্গুলে পেঁচিয়ে খেলা করছি। পুরনো কিছু মনে পড়ে গেল, তাই মনটা খারাপ হয়ে গেল। ইরা ঘুমিয়ে গেছে। মনের ভিতরে আবারও যুদ্ধ শুরু হয়েছে। আমার মনের মালিক আমি, অথচ কোনোভাবে মনকে শান্ত করতে পারছি না। ইরার দিকে তাকিয়ে আর সব কিছু ভেবে মনকে কোনোভাবে শান্ত করলাম। একটু পরে আমিও ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় বসে আছি, তখন নূরের মেসেজ এলো। কি অবস্থা দুলা ভাই? সব ঠিকঠাক তো? কিরে, এমনভাবে কথা বলিস কেন? ঠিকঠাক বলতে কি বোঝাতে চাইছিস? বোন বোনের মতো থাক, শালি হতে আসিস না। আমি আবার কি করলাম ভাই? আমি তো শুধু তোমাকে জিজ্ঞেস করছি তোমার অবস্থা কেমন। কিন্তু তোর মেসেজের শব্দ তা বলছে না। বল, কেমন আছিস? এই তো, ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে আর আসার প্রয়োজন নেই। ভাবলাম বাসায় চলে যাবো আজকের রাতের ফ্লাইটেই, কিন্তু তোর বোন বলছে এখানে 5 দিন থাকবে, ঘুরবে। এখন আমি আর কি বলবো বল? তোমার বউয়ের ওপর কথা বলার সাহস আছে? তুমি তোমার বউকে ভয় পাও? তোর তো আমি ভয় পাই, তাই না? তোর বোনকে জিজ্ঞেস করিস তো, কে কাকে ভয় পাই। আচ্ছা, তুই তোর পরিবার থেকে এত আলাদা কেন? কে জানে। ভাইয়া, এবার তো একটা বেবি নাও, তোমার ছেলের সাথে খেলবো, দুষ্টুমি করবো। মানুষ হ, দূর হ তুই। অফলাইন হয়ে গেলাম। তারপর ওখানে 5 দিন থেকে ঘুরে ফিরে বাসায় চলে আসি। রাতে চুপচাপ বসে সবার সাথে খাচ্ছি, যে যার মতো কথা বলছে, কিন্তু আমি ভাই চুপচাপ। সবসময় ভাবনার জগতেই ডুবে থাকি। তোর বলার মতো কিছু নেই। এখন এমন চুপচাপ কেন? চুপ থাকো, পাপ থেকে মুক্ত থাকো। ধর্মের জ্ঞান তো ভালোই দিতে পারিস, কিন্তু তোর বউ যে বেপর্দায় চলাচল করে তার বেলা তো কিছু বলিস না। সে তো কোনো গরু ছাগল না যে কোনো চিন্তার শক্তি নেই। চিন্তা শক্তি থাকার পরেও যদি এমন থাকে তাহলে কি বলবো? আর তুমি আমার বউয়ের কথা বলছো। এ বাসায় কার মধ্যে আল্লাহর ভয় আছে? আমি ছাড়া সবাই নিজ নিজেকে নিয়ে ব্যস্ত। তুমিও তো ঠিক মতো নামাজ পড়ো না, পেয়েছো ইন্ডিয়ান আর পাকিস্তানি সিরিয়াল, সবসময় সেগুলো নিয়েই পড়ে থাকো। একবার শুধু সবাই মরে দেখো, তখন বুঝবা কত ধানে কত চাল। আমার কথা শুনে সবার হাসি বন্ধ। তোমার বাপ হাজি, কিন্তু তুমি, আর এর দাদা হাজি, কিন্তু এও তোমার মতো। তোমারই তো ভাতিজি নাকি? তোমার থেকে আলাদা কিভাবে হবে? দুজনে একই গোয়ালের গরু। যাদের মৃত্যু ভয় নেই তাদের কিছু বলে লাভ আছে? ওই বুড়ো মরেও শান্তি পাবে কি না? ওই বুড়ো মরেও শান্তি পাবে না, কারণ সে তার পরিবারের সদস্যদের ঠিক করতে পারেনি। থাক, বুঝে গেছি, আর বলতে হবে না। আর তোর আমাকে গরু মনে হয়? তা নয় তো কি? মানুষ হলে তো বুদ্ধি থাকতো, সে তার সৃষ্টিকর্তাকে ভয় করত। আহ বুড়ো, হজ করে করলোটা কি? চুপচাপ খেয়ে উঠে চলে আসি রুমে। বিছানায় চুপচাপ বসে আছি। ইরা এসে দরজা লাগিয়ে বিছানায় বসলো। আমাকে বললেই তো হতো যে তোমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে। বলতে হবে কেন? তোমাকে আল্লাহ বুদ্ধি দেয়নি, চিন্তা শক্তি দেয়নি? ও, তুমি আমার ভয়ে এসব করবা? তোমার সৃষ্টিকর্তার ভয় না? তুমি যদি তোমাকে শুধরে নিতে পারো নাও, আমি তো কখনো শাসন করব না। কেন শাসন করবা না? তুমি আমাকে ভালোবাসো না? বুঝতে পারছি তুমি এখনো পুরোপুরি মন থেকে মানতে পারোনি। তুমি যদি মন থেকে মেনে নাও, ভালোবাসা দাও, মায়া দেখাও, শাসন করো, তবে তোমার কথা মতো চলবো। তুমি যেমন ভাবে বলবে সেভাবেই চলবো, নামাজ পড়বো, পর্দা করব। ও তাই না? এর জবাব আমার কাছে আছে, কিন্তু দিব না। যদি আমার জন্য কেউ ভালো হয় তাহলে তো ভালোই। ওকে, ঠিক আছে, শাসন করব, শোষণ করব, ভক্ষণ করব। চাহ, শুধু দুষ্টু দুষ্টু কথা। এরা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে আমাকে রুমে না পেয়ে বেলকনিতে আসে। বেলকনি চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। শীত প্রায় কাছে এলো, শীত শীত ভাব। নিচে বসেছিলাম, হীরা কোলে মাথা রেখে ওখানে শুয়ে গেল। শুয়ে শুয়ে ফোন টিপছে। আমি আমার মতোই ফোনে ইসলামী হিস্ট্রি পড়ছি। কি এত মনোযোগ দিয়ে পড়ছো? ইসলামী হিস্ট্রি? বলো তো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি?
মনে আসছে কিন্তু মুখে আসছে না। সত্যি জানতাম কিন্তু ভুলে গেছি। থাক, বাহানা দিতে হবে না। তোমার দৌড় কত দূর বোঝা হয়ে গেছে। একবার তোমার অবস্থার কথা ভাবো। তুমি একজন মুসলিম হয়ে এটা পারছো না। আহ, কি অবস্থা! অফিসের কাজ বাদ দিয়ে এসব একটু পড়িও। হুম, কারে যে বিয়ে করলাম, প্রতিনিয়ত এখন এইসবের জন্য কথা শুনতে হবে। ফ্যানের ভলিউম কমিয়ে দিলাম। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। শুধু শুধু এখানে শুয়ে আছে। তোমার তো অনেক কাজ, তাহলে এখানে কি? আমার কাজ, আমার মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা তোমার। আমার ইচ্ছে হয়েছে আমি শুয়ে আছি, তাতে তোমার কি? হ্যাঁ, আচ্ছা, শুয়ে থাকো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ইরাকে উঠিয়ে নামাজ পড়তে আসি। নামাজ শেষ করে বাসায় এসে দেখি পড়ে পড়ে ঘুমাচ্ছে। কোলে উঠিয়ে ওয়াশরুমে এসে ঝর্ণা ছেড়ে দিতেই, বৃষ্টি এমনভাবে ভেজানোর মানে কি? মানে খুঁজে পাচ্ছ না? গতকাল কি বলেছো মনে আছে? এই জন্য আমি আমার অধিকার দেখাতে চাইনি। আমি জানি এমনই হবে। তোমার কোনো উন্নতি নেই। বাদ দাও, তুমি তোমার মতো থাকো। আর এমনভাবে উঠানোর জন্য সরি। ঘুরে আসতে যাব, তখন হাত ধরে তার কাছে নিল। আমিও ভিজে গেলাম। আরে মেরি জান, এত রেখে যাও কেন? এত রাগ স্বাস্থ্যের জন্য হানিকারক। এখন গোসল? কি আর বলবো, ছাড়ো, এখন গোসল করতে পারবো না। কাছে এসে কিস করতে শুরু করেছে। এই মেয়েকে কি আর বলবো। কিস করতে করতে দেওয়ালের সাথে চেপে ধরেছে। কিস করে ছেড়ে বললাম, তাড়াতাড়ি গোসল শেষ করে নামাজ পড়ে নাও। খেতে খেতে অর্ধেক পেট ফাঁকা রেখে প্লেট ছেড়ে ওঠা যায় নাকি? যাও কোথায় শুনি? এ তো মস্ত বড় বিপদ। কি আর করার, বাকিটা ইতিহাস। 8টার দিকে ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে নাস্তা করতে এলাম। নাস্তা শেষ করে অফিসে চলে আসি। ভাই, বিকেলে বাইকের শোরুমে যাব। কেন ভাই, বাইক নেবেন নাকি? বউয়ের গাড়িতে আসছেন যাচ্ছেন, সমস্যা কোথায়? বাইক থাকা ভালো, আর বাইকের শখ বহুদিনের, তাই ভাবছি নিব। 1.5-এর মধ্যে নিব। ম্যামের তো একটা গাড়ি দেওয়া উচিত ছিল। এর আগে ম্যানেজারকে তো একটা গাড়ি দিয়েছিল। ঘরের না, তাই দেইনি। সে যাই হোক ভাই, আজকে অফিস শেষ করে আপনি আমার সাথে শোরুমে যাবেন। ওকে। আর কি সিঙ্গাপুর যাওয়া লাগবে নাকি? না, আল্লাহ দেয় তো সুস্থ হয়ে যাব। ডাক্তার বলল আর আসতে হবে না। 2 মাস পর দেশে একবার টেস্ট করিয়ে দেখে নিতে বলেছে। যাই কেবিনে। কেবিনে চলে আসি। বিকেলে ইরার কেবিনের সামনে গিয়ে বললাম, আসতে পারি ম্যাম? তোমাকে না বলেছি পারমিশন না নিতে? ভিতরে এসে বললাম, এটা অফিস, আমি মার্কেটের দিকে যাব, তুমি বাসায় চলে যাও। আমার বাসায় ফিরতে দেরি হবে। কেন? কি কাজে মার্কেটে যাবে? যাব স্বপ্ন পূরণ করতে। বহুদিনের একটা স্বপ্ন পূরণ করব। বাসায় গেলে তুমি দেখতে পাবা শিয়া ভাই দাঁড়িয়ে আছে। ভাই, এরা কিছু বলার আগেই কেবিন থেকে বেরিয়ে চলে আসি শিয়া ভাইয়ের সাথে ইয়ামাহার শোরুমে। তারপর একটা বাইক পছন্দ করে পেমেন্ট করে সব কাজ শেষ করলাম। শিয়া ভাইকে ট্রিট দিতে হলো। এসার পর বাসায় আসি। রাকিবকে ডেকেছিলাম, সেও আমার সাথেই আছে। নতুন বাইকে চড়েই বাসায় আসি। রাকিবের বাসার সামনে আসতেই রাকিব নেমে গেল। বাইক নিয়ে আবার উঠতে শুরু করেছিস? না মানে শয়তানে মাঝে মধ্যে সুড়সুড়ি দিতে পারে তো, তাই বললাম। আরে না, তোর বাইক যে মাঝে মধ্যে চালাই, কখনো দেখেছিস জোরে চালাতে? নিজের টাকায় কেনা বাইক, কত স্বপ্ন ছিল, আল্লাহ পূরণ করেছে। আচ্ছা, বাসায় যাই। যা গিয়ে দেখ, তোর বউ রাগারাগি করবে তোর সাথে। কেন রাগারাগি করবে? আমি তো এমন কিছু করিনি যেটাতে রাগ করবে। বাসায় যা, তাহলেই দেখতে পাবি নাকি। আচ্ছা থাক, বাসায় যাই। তারপর বাসায় চলে আসি। রাকিব যেমন বলেছে, রেগে যাবে, ওর কথাই ঠিক। টাকাগুলো তোমাকে কামড়াচ্ছিল? বাইক কেনার কি প্রয়োজন ছিল? তুমি বাইক নেবে আমাকে বলতা, কেন বলনি আমাকে? আমার অনেক শখ ছিল, আমার নিজের টাকায় একটা বাইক নিব। আমি আমার শখ পূরণ করেছি, তোমাকে সারপ্রাইজ দিব তাই বলিনি। রেগে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে রেগে তাকানোর কি আছে? রাগ দেখিয়ে বাইরে চলে গেল। যাওয়ার আগে খেতে ডেকে গেল, তাই খেতে আসি। বাইক নেওয়ার কি প্রয়োজন ছিল? একসাথে আসছিলে যাচ্ছিলে, হঠাৎ কি প্রবলেম হলো যে বাইক কিনতে হলো? আমার স্বপ্ন ছিল, আমি শুধু আমার স্বপ্ন পূরণ করেছি। আমার কথা শুনে আর কেউ কিছু বলল না। ভালোভাবেই জানে কিছু বলতে গেলে উল্টো তাদের শুনতে হবে। রাতে শুয়ে আছি, ইরা নাক টেনে টেনে কান্না করছে। ওর কান্নার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। শালা, এই তাহলে বউয়ের প্যারা। কান্না করছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। কি একটা মুসিবত! কান্না করছে, করতে থাকুক, আমি ঘুমাই। তুমি তাহলে কান্না করো, আমি ঘুমাই। বাইক কিনাতে কান্না করার কি আছে বুঝলাম না।
তুমি আমাকে বললে না কেন ওই ডাইনিকে নিয়ে যাবে আর নিয়ে আসবে, তাই বাইক কিনেছো তাই না? কি আর বলবো। আচ্ছা, তুমি গাড়ি রেখে দিয়ে আমার সাথে বাইকে করে আসবা, ঠিক আছে? তাহলে বাইকের পিছনে অন্য কেউ উঠবে না। দয়া করে কান্না বন্ধ করো, ঘুমাও, রাত অনেক হয়েছে। এই জন্য এত কান্নাকাটি না বললেও বাইকের পিছনে উঠাবো না। বন্ধু ঠিক আছে, তাই বলে এতটা ক্লোজ না। আর মেয়ে মানুষের সাথে এত ক্লোজ বন্ধুত্ব, ছি ছি ছি। নিজের হাতে করা আমল নষ্ট করব? কখনোই না। ঘুরে জড়ি ধরে বুকে গুটিসুটি মেরে রইল। ওরে জেলাসি, এখনও উঠলো না, কথা বললো না। সেটা কল্পনা করে এত কান্নাকাটি। আর কান্না করবে না? কাঁদছিলে কান্না করো। না, কি জন্য কান্না করবো? কেন কান্না করবো? কার জন্য কান্না করবো? ও তাই? তাহলে এতক্ষণ নাক টেনে টেনে কে কান্না করছিল শুনি? কিছু না বলে চুপচাপ আসে। একটু পরে আমিও ঘুমিয়ে পড়ি। এমনভাবে যেতে শুরু করলো দিন। দেখতে দেখতে অনেক বছর গেল। এর মাঝে কখনো শ্বশুর বাড়ি যায়নি। ওই বাসার উপর ছায়াও পড়েনি। মামার সাথে কথা বলা তো অনেক দূরে। রাতে শুয়ে আছি, আমার বুকের উপর কে ঘুমাবে তা নিয়ে মামি রাগারাগি করছে আর ঝগড়া করছে। আমি শুয়ে শুয়ে ওদের ঝগড়া দেখছি। ইরা মেয়েকে ঝগড়ায় না পেরে কান্না করে দিয়েছে। মেয়ের স্বভাব মায়ের ভিতরে চলে এসেছে। মনে হচ্ছে দিন দিন বাচ্চা হচ্ছে। এমনভাবে ন্যাকামি করো কেন? আমার ভালোবাসাতে এমনভাবে ভাগ বসিয়ে দিয়েছে যে তুমি আমার কষ্টটাকে নাকামি বলছো। তোমাদের মা মেয়ের জ্বালাই আমার ঘুম হয় না। দুজনেই এমনভাবে ঝগড়া করে বলার মতো না। আহি ঘুমিয়ে যেতেই ইরা মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে বুকে মাথা রাখলো। বিয়ের 6টা বছর হয়ে গেল, কিন্তু মুখে কখনো বলনি। কেন বলনি? ভালোবাসি কথাটা শেষ কবে শুনেছি মনে পড়ে না। ইরার কথা শুনে চুপ করে আছি। একটু চুপ থেকে বললাম, মুখে বলতে হবে এমন কোনো কথা আছে? আমি তো আমার কর্ম দিয়ে বুঝিয়ে দিই ভালোবাসি। আগামীকাল আব্বুদের বাসায় যাব। যাবে, চলে আসবে, আমাকে বলছো কেন? তোমার মেয়ে তোমাকে ছাড়া ঘুমাবে? তাহলে রেখে যেও। বেঁচে থাকতে ওই বাসায় কখনো পা দেব না। সেটা 6 বছর আগেই প্রতিজ্ঞা করেছিলাম। ও পুরনো কথা তুলে কোনো লাভ নেই। তুমি মেয়েকে রেখে যেও, সমস্যা নেই। আরও অনেক তো প্রতিজ্ঞা করেছিলে, সেগুলো তো ঠিকই ভঙ্গ করেছো। যেগুলো না করলেই নয় সেগুলো করেছি। তুমি কি বলতে চাইছো তোমার থেকে দূরে সরে যাব? যদি তাই চাও তাহলে চলে যাই। আমি আমার প্রতিজ্ঞায় অটল থাকি। আমার কথা শুনে আমার গেঞ্জি খামচে ধরেছে। যেগুলো রাখতে পারিনি সেগুলো ভঙ্গ করেছি, কিন্তু এগুলো পারবো। তুমি তোমার বাসার কথা বলছো, আমি তো তোমার বাবার সাথেই কথা বলিনি। নূরের বিয়ে যদি কমিউনিটি সেন্টারে না হয়ে তোমাদের বাসায় হতো, তাহলে তো নূরের বিয়েতেই যেতাম না। উঠে কান্না জুড়ে দিয়েছে। এই মেয়েকে নিয়ে কী যে করবো। নাও তোমার মেয়েকে। ইরা বুক থেকে সরতেই আহিকে বুকের উপর রাখতেই চুপ করে গেল। সময়গুলো এমনভাবে যেতে লাগলো। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।